পরের পর নাটক, হার মানাবে বলিউডের হাই ভোল্টেজ কোনো থ্রিলারকেও। শেষ পর্যন্ত আড়াআড়ি ভেঙে গেল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। ক্ষোভের এবং বিদ্রোহের আগুনে ছারখার তৃণমূল কংগ্রেস পরিবার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিলেন বা নির্বাচিত করলেন দলের ৮০ জনের মধ্যে ৫৮ জন বিধায়ক দলের হুইপ অমান্য করে। ঋতব্রত বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। কিন্তু এরপর কি? মমতা বন্দ্যোপাধ্যায় এই দল গড়েছেন ২৮ বছর হলো। এই সময়কালে এমন অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখে তিনি পড়েছেন বলে তো মনে পড়ে না। কার্যত তার দলই হাইজ্যাক হয়ে গেল। কিন্তু এরপর কি? জল কোন দিকে গড়াবে? কথা বলবো, বিশ্লেষণ করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি শুরুতে তোমায় বলি যে এই সংক্রান্ত খবর আমি না বললে হবে না। এই সংক্রান্ত খবর গত রবিবার থেকে একের পর এক ব্রেক করেছে তুমি। দ্য ওয়াল ব্রেক করে গেছে পরপর। না, আমি ব্রেক করিনি, সৌভিক বন্দ্যোপাধ্যায় ব্রেক করেছে এবং দ্য ওয়াল ব্রেক করেছে। হ্যাঁ, দ্য ওয়াল ব্রেক এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলার যে কোনো সংবাদ মাধ্যমের আগে দ্য ওয়াল এই খবর লিখেছে এবং দ্য ওয়ালে প্রকাশিত হয়েছে রবিবার সকালবেলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে ৩০ জনের বেশি সাংসদ বিধায়ক যাবেন কিনা সন্দেহ। ৩০ জনটা আমরা একটুখানি বাড়িয়ে রেখেছিলাম যাতে করে যে একটা কুশন রাখা, কিন্তু দ্য ওয়ালেই সবার আগে বেরোয়। আমরাই আসল তৃণমূল বলে যে দাবি পেশ হবে, সোমবার সকালবেলা দ্য ওয়ালেই সবার আগে খবর প্রকাশ হয় একদম। আর আজকেও যে ওই বিধায়কদের বৈঠকে শিউলি সাহা তিনি বলেন যে আরে আমার কোনো পদ নেই, এরকম করলে তো চলবে না। ফলে তারপর আচ্ছা ঠিক আছে, শিউলি সাহ ৪ জন মোট হয়ে গেল ডেপুটি লিডার। এই খবরও ওয়ালে ব্রেক করা এবং এই সংক্রান্ত যত খবর ধারাবাহিকভাবে বেরিয়েছে সব খবর দ্য ওয়ালে সবার আগে উঠেছে। এইটুকুনি টাইম, সময়, টাইম স্ট্যাম্প সব দিয়ে আমরা প্রমাণ করে দেখাতে পারি একদম। এবং এটা বলতে তো দ্বিধা নেই, মানে সবাই এরপর এই খবরগুলোকে সামনে এনেছে। আমি বারবার করে একটা কথাই বলতাম যে ওয়াল শুরুই হয়েছিল যে সাংবাদিকতায় বা খবরের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করার জন্য, একদম ডিজিটাল মিডিয়া বিশেষ করে। সেইটা আমরা করে দেখাতে পারছি, আজ পর্যন্ত পারছি একেবারেই। এবং আজ শিউলি সাহার খবরটা তখন মিটিং চলছে, তার মাঝে দ্য ওয়াল এটা ব্রেক করলো এই ধরনের খবর। এবার আসি আসল বিষয়ে, যেটা যে এই অভূতপূর্ব সংকট মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, যে এমন একটা পরিস্থিতি যে এই বিদ্রোহী বিধায়করা এ তো মানে একটা দিকে যাচ্ছিল, জলটা গড়াচ্ছিল, কিন্তু এটা তাসের ঘরের মতো কয়েকদিনের মধ্যে ভেঙে পড়লো পুরোপুরি। এবার এরপর কি? ঋতব্রত বিরোধী দলনেতা হয়ে গেলেন, এরপর কি হতে পারে? দলের তো প্রতীক নিয়ে এবার টানাটানি পড়ে যাবে। দেখো, যারা বিদ্রোহী হলেন তারা তো বহু কারণে বিদ্রোহী হয়েছেন। প্রথম কথা হচ্ছে যে তারা তাদের এলাকায় অনেক বিধায়ক বেরোতে পারছেন না, তাদের কর্মীদের তারা নিরাপত্তা বা সুরক্ষা দিতে পারছেন না, প্রচুর কর্মী ঘর ছাড়া। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, অনেকের বিরুদ্ধে স্থানীয় পুলিশ তদন্ত করছেন, অনেকের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে, ডাকাডাকি চলছে। তার ফলে একটা চরম নিরাপত্তাহীনতা। পলিটিক্সে আগামী দিনে তারা সার্ভাইভ করবেন কি করবেন না, দ্যাট ইজ আ সেকেন্ডারি কোয়েশ্চেন নাও। এই কারণে তারা এই গোষ্ঠীটা তৈরি করেননি। তারা গোষ্ঠীটা তৈরি করেছেন আজকের সার্ভাইভালের জন্য। আগামী দিনে তারা আবার বিধায়ক হবেন কি না সেসব কথা ভেবে করেননি, কিন্তু তারা আজকে সার্ভাইভালের জন্য একজোট হয়েছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে তাদের যে কর্মীরা মার খাচ্ছেন, তাদের যে কর্মীরা ঘর ছাড়া, তাদের প্রোটেকশনে ব্যর্থ হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং নেতা যদি রাস্তায় না বেরোন, নেতা যদি রাস্তায় বেরোনোর পরে যদি ডিম দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম ভাবে ভোটে ভরাডুবির পরে সব নেতাকেই বেরোতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় একজন সাংসদ ছিলেন, তারপরে কি তিনি রাস্তায় বেরোননি? তারপরে কি তাকে এরকম হেনস্থা হতে হয়েছে? কখনই হয়নি। তো এই যে চরম অনাস্থা মানুষের এবং তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে যেরকম বলা হচ্ছে, এরপরে সেই নেতা কি করে প্রোটেক্ট করবেন? সেই জায়গা থেকে যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থার কারণে আজকে ৫৮ জন বিধায়ক, এবং এই যে প্রক্রিয়াটা চলছে, আমি আবারও বলবো যে দ্য ওয়ালেই সবার আগে থেকে এই খবর প্রকাশিত হচ্ছিল যে এই ৫৮ জন বিধায়ক এই যে জুড়েছেন, এই একটাই কারণ হয়েছে নিরাপত্তাহীনতা। এবং তাদের কোনো বিধায়কের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, ইডি সিবিআইয়ের অভিযোগ,
ইত্যাদিগুলো আছে, এখান থেকে এরা বাঁচার পরিত্রাণে, কারণ এরা জানতেন যে বিজেপি তৃণমূল আবার ক্ষমতায় এসে গেলে তাদের আর কে ধরবে হবে না কোনো কিছু। কিন্তু যেই দেখছেন যে তৃণমূলের ভরাডুবি এবং নেত্রী এবং নেতা, দিদি এবং দাদা দুজনেই রাস্তায় বেরোচ্ছেন না, তখন তারা দেখলেন যে তাহলে আমাদের তো কোনো পরিত্রাণের পথ নেই, বাঁচার একটা তো পথ খুঁজতে হবে, উপায়। কারা যাচ্ছেন, দিদির পাশে যারা যাচ্ছেন, এখনো যে 2-3 জনের না গেলেই নয়, বা যারা হেরে গেছেন, যে এতদিন দেখা যায়নি, হঠাৎ করে কালকে ইন্দ্রনীল সেনকে দেখা গেল, কারণ এখন ইন্দ্রনীল সেনেরও হয়তো আশঙ্কা আছে, হয়তো আমি যে জানি না, তার সাথে আমার কথাও হয়নি, এরকম হয়তো আশঙ্কা আছে যে তার বিরুদ্ধেও যদি তদন্ত শুরু হয়, তখন তো তিনি একা লড়াই করতে পারবেন না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকুনি শক্তি নিয়ে রয়েছেন, পড়ে থাকবেন, সেটুকু ছাতার তলে, সেইটুকুনি অন্তত তার পাশে থাকবে, এই প্রত্যাশা নিয়ে উনি গেছেন। একেবারে একা হয়ে যাবে, না হলে তো একেবারে একা হয়ে যাবেন। আর দেখো, কারণ ঋতব্রতরা তো আর যারা হেরে গেছে তৃণমূলের বিধায়ক, তাদের তো রাখছেন না। না, তো এইটা একটা চরম একটা কঠিন পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতিতে বাঁচার জন্য একদম হাচর পাচর করে গিয়ে ওই কচু পাতায় গিয়ে ওঠা, ওই যে কচু পাতার পুকুরের জলে ভাসে, তাদের যেটা পিঁপড়ে যেরকম হাচর পাচর গিয়ে উপরে ওঠে, সেই অবস্থাটা হয়েছে। দেখো আজ হচ্ছে 3 তারিখ, ঠিক 1 মাস, কাল 4 তারিখ হলে হচ্ছে 1 মাস হবে নির্বাচনের ফল ঘোষণা। 1 মাসের মধ্যে এই পরিস্থিতি। আমার মনে পড়ে 6 তারিখ সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়করা প্রথম গেছিলেন, তাদের সেদিন একটা মিটিং ছিল পরিষদীয় দলনেতা স্থির করা। সেই দিন একটা প্রশ্ন, তার পরেও অনেক বিধায়কের মধ্যে সেটা একটা ক্ষোভ হয়েছিল, যে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবাই দাঁড়িয়ে উঠে অভিষেক প্রচুর খাটাখাটনি করেছে, ওর প্রচুর অবদান, কন্ট্রিবিউশন ইলেকশন, সবাই দাঁড়িয়ে ওকে অভিবাদন জানাও। সে একটা ক্ষোভ রয়ে গেছে। এবার তারপর আজকেও যখন দেখলাম যে প্রতি মুহূর্তে সেই শিউলি সাহা থেকে শুরু করে যে কজন আমরা ইন্টারভিউ পেয়েছি, বাইট পেয়েছি, মানে 1 পয়েন্ট এজেন্ডা অভিষেকের বিরুদ্ধে একটা ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনোভাবে, আজকে তো পুরো ডিজার্ভ করে দিলেন তার বিভিন্ন কমিটি, আমি জানি না তার মধ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পত্র আছে কিনা, কোথাও অভিষেককে সরিয়ে কি বাঁচার চেষ্টা করতে পারেন, সেরকম পরিস্থিতি তৈরি। দেখো, অভিষেক এখানে নন ইস্যু, আর মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা হাইজ্যাক হয়ে গেছে, কিন্তু এই শিউলি সাহাদের বিড়ম্বনা হচ্ছে যে দিদির ছবিটা এখনো সামনে না রাখলে তো সার্ভাইভালের সংকট। তারা এখন একটা জোট তৈরি করেছেন, কিন্তু জোটের সামনে একটা দিদির ছবি প্রতিকৃতি রাখতে হচ্ছে, কারণ ভোটটা যেটুকুনি ভোট তৃণমূল পেয়েছে, ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখিয়ে পেয়েছে, মমতা প্রচারও করেছে তাদের। এই যে তারা জোটটা গঠন করেছেন, এই যেটা ব্লক তৈরি করেছেন, এই ব্লকটাকে তৈরি করাটাকে জাস্টিফাই করার জন্য একটা ইজি পাঞ্চিং ব্যাগ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, তার পার্টি চালানোর যে ধরন, সেটা এর জন্য একটা কারণ, কিন্তু সেটাই একমাত্র আজকের দিনের জন্য কারণ নয়। আজকের দিনের জন্য কারণ হচ্ছে যে আমি যে ব্লকটা তৈরি করলাম, কেন আমি এই ব্লকটা তৈরি করলাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে দেওয়া বিরোধী দলনেতাকে না মেনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনে নিলাম, সেইটার জন্য তো একটা কারণ দেখাতে হবে। সেই কারণ দেখানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইজি পাঞ্চিং ব্যাগ, তাকে ঘুষি মারা হচ্ছে, খাড়া করা হয়েছে, কিন্তু তার আর কোনো এক্সিস্টেন্স নেই, তিনি তো ডিম খেয়ে বাড়িতে বসে আছেন। আসলে তো ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটাই হাইজ্যাক হয়ে গেছে একদম। এবং আজকে যে বিরোধী দলনেতার নির্বাচন, সেই যে টেক্সট চিঠি, আমার কাছে যত খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। বাইরে বলা হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা। কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে আগামী দিনে এই 58 জন বিধায়ক যদি এলাকায় যখন তাদের পলিটিক্যাল কর্মসূচি নিয়ে যাবেন, তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা না দেখাতে পারেন, তাহলে তো যে কটা ভোটার ছবি দেখেই তো ভোটে জিতেছে, ছিল তাও থাকবে না। ধরো আজকে কি করা হয়েছে, যে একজন নেতা 4 জন তার ডেপুটি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলনেতা হয়েছেন এবং বিরোধী দলনেতা, তার ডেপুটি হয়েছেন জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং হচ্ছে সাবিনা ইয়াসমিন। তাহলে সাবিনা ইয়াসমিন, জাভেদ খান এবং হচ্ছে যে চিফ হুইপ করা হয়েছে আখরুজ্জামান, 3 জন সংখ্যালঘু। কেন? কারণ এবার বিধানসভা ভোটে 32 জন বিধায়ক তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী জিতেছেন। বাকি 48খানা সিট সবকটাই হচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত বা প্রভাবিত সিট, বড় পার্সেন্টেজ রয়েছে। তাহলে সংখ্যালঘুরা যদি সরে যায়, তাহলে এই যে নতুন আসল তৃণমূল হলো, এই তৃণমূলেরও নন এক্সিস্টেন্ট হয়ে যাবে একদম, মানে ইলেকটোরালি, পলিটিক্যালি। তাহলে তাদেরকে 3টে সংখ্যালঘু মুখ দেখানোর দরকার ছিল।
এবার এই সংখ্যালঘুরা কি তাদের অবিসংবাদিত নেতা হিসেবে কোনোদিনও পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, অধিকাংশ সংখ্যালঘুদের তৃণমূল জমানায় সংখ্যালঘু অনেক এমএলএ বা মন্ত্রীর সাথে কথা বলেছে, তারা ববি হাকিমকে সংখ্যালঘু নেতা বলে মানতেই রাজি নন। তো সেখানে কোথায় আকরুজ্জামান, কোথায় জাভেদ খান, কোথায় বা সাবিনা ইয়াসমিন? তারা কি সংখ্যালঘু মুখ? একেবারেই না। তাদের কাছে চ্যালেঞ্জ এখন, আকরুজ্জামানের কাছে এখন চ্যালেঞ্জ যে ক্ষুরোধর একজন সংখ্যালঘু নেতা হিসেবে তিনি আবির্ভূত হবেন, বা সাবিনা ইয়াসমিনের সামনে চ্যালেঞ্জ ক্ষুরোধর সংখ্যালঘু নেত্রী হিসেবে আবির্ভূত হবেন, বা জাভেদ খান, যে জাভেদ খানের ছেলের নামে নাকি 90খানা না কতগুলো প্রপার্টি আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাকে একটা মাইনরিটি, বিশাল মাইনরিটি নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে, তবে না মাইনরিটি ভোট থাকবে। কিন্তু তারা মনে করছেন যে এটা হবে না, ওই জন্যই এখনো বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী ইত্যাদি প্রভৃতি। এরা তো প্রচুর ঝুঁকি নিলেন। এরা যখন নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন, এটা তো অস্বীকার করার নেই, তোমার কথাতেও উঠে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে ভোটটা পেয়েছেন, যেটুকু ভোট পেয়েছেন বা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রত্যেকের হয়ে নির্বাচনী প্রচার করেছেন, এবং এদের কাছে এদের এক্সিস্টেন্স কোথাও গিয়ে কি সেটা দেখো আগামী দিন বলবে। কারণ হচ্ছে আগামী দিনে অনেকগুলো প্রশ্ন বাকি আছে না। ধরো আজকে বিরোধী দলনেতা নির্বাচিত হলো, এরপরে প্রশ্ন হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের পরামর্শদাতা, তো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন যে সত্যি পরামর্শদাতা কিনা? আর যদি সত্যি পরামর্শদাতা হন, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন সেভাবে বিধানসভা চালানো উচিত, মানে বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আজকে বিধানসভায় এই হকার উচ্ছেদ ইস্যু আপনারা তুলবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাহলে সেভাবে তোলা উচিত। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে আন্দোলন করবেন, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে চুপ থাকবেন। এটা থেকে তো মানুষ বুঝতে পেরে যাবে যে এখানে কোনো সম্পর্ক নেই। এটা অদ্ভুত সিস্টেম। আগামী দিনে এই যে আসল তৃণমূল বলা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দলনেত্রী আর বলা হলো না, কিন্তু বিকেল বেলা বলা হলো পরামর্শদাতা, তাহলে দলনেত্রী কে? তাহলে পার্টির প্রেসিডেন্ট, পার্টির চেয়ারম্যান কে? আমি এটাতেই আসছিলাম যে পার্টির প্রেসিডেন্ট কে, চেয়ারম্যান কে, সংবিধান কি আগেরটাই থাকবে কিনা, পার্টি অফিস কোথায় হবে? তাহলে পার্টি প্রেসিডেন্ট কে ঠিক করতে হবে। পার্টি অফিস, তপসিয়া যে পার্টি অফিস, একটা তো মন্টু সাহা বলেছে ছেড়ে দেওয়ার জন্য, যে মন্টু সাহা হোটেল বানাবে তৃণমূল পার্টি অফিস, যেটা এটা আমাদের দেওয়ালের ব্রেক ছিল। আর এত বলো না, সেটা হচ্ছে যে তপসিয়া যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের জমি দেওয়া দিয়েছিলেন জাভেদ খান। আজকে জাভেদ খান ওই 58 জন ব্লকের মধ্যে সামিল হয়ে গেছেন। তিনি যদি বলেন যে নতুন পার্টি অফিস, এই আমাদের আসল তৃণমূলের পার্টি অফিস এখন তপসিয়ার তৃণমূল ভবন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ঘন্টা নেড়ে ভিত পুজো করে যে তৃণমূল ভবনে বানিয়েছিলেন সেই তৃণমূল ভবনে হাতছাড়া হয়ে গেল। কালকে সিম্বলের কোয়েশ্চেন আসবে, আমি জানি না সিম্বলের কোয়েশ্চেন এখন অনুচ্চারিত, কারণ সিম্বলের প্রশ্ন আসলে এরা এখনো কিছু বলেননি, কিন্তু এই প্রশ্ন আসা খুব স্বাভাবিক, আসবেই। এবং সিম্বলের যখন কোয়েশ্চেন আসবে তখন টেকনিক্যাল কনস্টিটিউশনাল অনেক কোয়েশ্চেন আসবে। এই 58 জন বিধায়ক প্রত্যেকেই সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পক্ষে বলবেন কি বলবেন না, সেই কোয়েশ্চেনও আসবে। তো বলে অনেকগুলো বিষয় আসবে সিম্বল যখন আসবে। তার মানে এখনো অনেক অনুচ্চারিত প্রশ্ন বা এখনো অনেক প্রশ্নের জবাব বাকি আছে। মানে জানো না, মানে আমরা কেউই জানি না। আমি আমার সন্দেহ আছে এই 58 জনের মধ্যে কজন জানেন যে আগামী দিনের রোডম্যাপটা কি হবে। তারাও অনিশ্চিত একটা। আমি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আসি, যেটা হচ্ছে তাকে বিরোধী দলের এই পুরো বিষয়টা যেটা চললো, সেটা প্রথম থেকেই উনি লিড করে গেছেন। কিন্তু সিপিএম ছেড়ে আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যে 2-4 জন রয়েছেন এমএলএ, তারাও প্রথমেই তো একদম অ্যাটাক করছেন ঋতব্রতকে, খুব স্বাভাবিক কারণে, কুণাল ঘোষ বা মদন মিত্র যারাই হোক। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, যেহেতু সিপিএম থেকে এসছেন, সিপিএমও একইভাবে বহিষ্কৃত হয়েছিলেন, এখানেও তাই। এমনকি সিপিএমের পক্ষ থেকেও আমি ফেসবুকে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে ঋতব্রতর এগেনস্টে যা মানে এমন কিছু পোস্ট করা হচ্ছে আর কি, ওর বিশ্বাসযোগ্যতা নিয়ে। সেখানে তৃণমূলের এই সিনিয়র লিডাররা, অরূপ রায় থেকে শুরু করে বিভিন্ন সিনিয়র যারা এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করে এসেছেন, তাদের উত্থানও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই, তারা ঋতব্রতকে কতটা মেনে নিতে পারবেন? এরপর মেনে নিয়েছেন তো, আপাতত নিয়েছেন। এরপরে কি হবে তুমিও জানো না, আমিও জানো না, আমি জানি না, কিন্তু আপাতত মেনে নিয়েছেন। সেটা কেন? কারণ হচ্ছে যে তারা দেখতে পাচ্ছেন যে ঋতব্রত যে ব্লকটা তৈরি করার চেষ্টা করেছে ঋতব্রত এবং সন্দীপন সাহা, সেখানে
মেজরিটি বিধায়ক চলে যাচ্ছেন, এবং তারা যদি আজকে এই স্রোতে না ভাসেন তাহলে তারা সিঙ্গেল আউট হয়ে যাবেন। তারা যেভাবে তারা তাদের নিজের জায়গাতে নিজের নির্বাচন কেন্দ্রে যতই জিতে হোক না কেন বিপন্ন হয়ে যাবেন। তারা তাদের ওখানে নানা রকম অভিযোগ আছে, সেই অভিযোগে তদন্ত শুরু হয়ে যেতে পারে। তারা তাদের যে কর্মীরা রয়েছে একদম নিজের যে টিম তাদের নিরাপত্তা দিতে পারবেন না। তো এই সামগ্রিক অনিশ্চয়তার কারণে যে ঋতব্রতকে নেতা মেনে নিচ্ছেন, ঋতব্রত একটা হিউমঙ্গাস টাস্ক পূরণ করেছেন। সেটা হচ্ছে যে সবাইকে 58 জনকে দিয়ে একটা খুব স্বল্প সময়ের মধ্যে 80 জন বিধায়কের মধ্যে 58 জনকে সই করিয়ে তিনি বিরোধী দলনেতা হয়ে গেছেন। ঠিক আছে, এটা খুব বড় একটা কাজ এবং সেটা করে ফেলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রভাব মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি আউট করে দিয়ে যতই দলনেত্রী বলেন আউট, তার ফলে তাকে করে দিয়ে আজকে তৃণমূলের একটা বিরোধী দলনেতা উনি হয়ে গেছেন, পরিষদীয় দলনেতা। এবারে ঋতব্রতকে তো এই পলিটিক্সটা করতে হবে যে মানে এই 58 জন এমএলএ কে ধরে নিয়ে একটা প্রাসঙ্গিক রাজনীতি করতে হবে। একেবারে এই প্রাসঙ্গিক রাজনীতি করা এবং নিজেকে প্রাসঙ্গিক রাখা, আজকের যে নাটকীয়তা এরপর এটা তো আজকের পর্যন্ত ঠিক আছে, টিআরপিও চর্চা করে যাচ্ছে। দেখো অজিত পাঁজা বা সুব্রত মুখোপাধ্যায়ের কিন্তু সেটার সাথে কোনো সম্পর্কই নেই কর্মীরা। কিন্তু কথা হচ্ছে যে কিভাবে তার আগামী দিনের পলিটিক্স কি হবে, কিভাবে প্রাসঙ্গিক রাখবেন। তিনি একরকম কর্মসূচি নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় একরকম কর্মসূচি নেবেন, মানুষ কাকে গ্রহণ করবে। এন্ড অফ দ্য ডে বিধায়করা গেছেন জোট করেছে নিজেদের মধ্যে একটা 58 জনের ব্লক, তৃণমূলের কর্মীরা করেননি। আমি সেটাই, তৃণমূলের কর্মীরা মানসিকভাবে কার সঙ্গে থাকবেন একদম, তারা আদৌ আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, জাভেদ খানের সাথে জুড়বেন কিনা। কারণ তৃণমূলে তো সবাই তো সূর্যের আলোয় আলোকিত নেতা ছিলেন, ঠিক ঠিক, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত নেতা। এবং এটা বিজেপি বুঝে গেছিল, যে কারণে এবার ভোটের আগে কোনো ধরপাকড়ও হয়নি। কারণ সুজিত বসু যদি ভোটের আগে অ্যারেস্টই হয়ে যেতেন তাতে কি হতো, কারণ সুজিত বসুর জায়গায় অজিত বসুকে ওখানে প্রার্থী করে দিলে যা ফলাফল হতো, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে যেটুকুনি ভোট পাওয়া পেতেন। তারপরে তো এদের কারো ব্যক্তিগতভাবে কোনো সেই ক্যারিশমা কিছু নেই। এটা তো সব ভোটের ফলাফলে পরে যেভাবে অরূপ বিশ্বাস, ববি হাকিম এরা সব গর্তে ঢুকে গেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে এদের নিজেদের কিছু ছিল না, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দাপট ছিল পুরোটাই তোমার ওই কথা সূর্যের আলোয়, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে ঋতব্রতর কাছে চ্যালেঞ্জ হবে যে তিনি নিজেকে তো বলছেন এটাই আমাদের আসল তৃণমূল, একটা ব্লক তৈরি হয়েছে, এইটাই ডেমোক্রেটিক্যালি একটা সিদ্ধান্ত নেবে ইত্যাদি প্রভৃতি। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালাল একটা তৈরি করবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন তাদের কর্মসূচি কি হবে সেটা একটা ব্যাপার, নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই সমালোচনায় নেমে যাবেন। একটা অদ্ভুত খিচুড়ি একটা পরিস্থিতি, এটা যতক্ষণ না আনফোল্ড করছে ততক্ষণ বোঝা যাবে না। তার দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে তৃণমূলের যে প্রতীক, সেই প্রতীক যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে নেওয়ার চেষ্টা হয় তাহলে সেটারই বা পাবলিক রিয়াকশন কি হবে, কর্মীদের কি রিয়াকশন, সেটা যদি আজ ইলেকশন কমিশন ফ্রিজ করে দেয় তাহলেই তারই বা রিয়াকশন কি হবে, নোবডি নোস। অনেক জল এখনো গরম। এবং এইটা করতে গিয়ে যদি আজকে দেখা যায় যে এই হাফ হার্টেড অ্যাপ্রোচে গিয়ে যদি মনে হয় যে না এটা তো প্রকৃত বিরোধী দল নয়, এরা শুধু নিজেদের বাঁচার জন্য একটা গোষ্ঠী তৈরি করেছে, তখন সংখ্যালঘু ভোটের মুভমেন্ট কি হবে, তখন এই বিরোধী ভোটের যে সাধারণ ভোটারদের মুভমেন্ট কোন দিকে যাবে, সেটাই ইট টু বি সিন। একদম। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমি একটু অন্য পার্টে আসি, সেটা হচ্ছে রাজনৈতিক মহলে একটা জল্পনা আলোচনা চলছে একটা, পাশাপাশি তৃণমূলের একটা মহল থেকেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যেটা হচ্ছে এটা অপারেট করেছে বিজেপি, গোটা বিষয়টা অপারেট করেছে বিজেপি। এর কোনো তথ্য নেই বা কোনো বাস্তবতা কতটা আছে সেটা জানা নয়। আমি ধরো এরকম ধরনের কোনো একটা কিছু হলো, যে যারা আজকে তোমার কথাতেও উঠে এসেছিল এটা তো বাঁচার জন্যই একজোট হয়েছেন কোথাও গিয়ে বিভিন্ন কেস মামলা বা যাই বলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নিজস্ব কর্মসূচি নিতে পারেন, যা করবেন উনি বিজেপি বিরোধী, পার্লামেন্টে হোক, দিল্লিতে হোক, বা এইখানকার সরকারের বিরুদ্ধে হোক, জনবিরোধীতে হকার উচ্ছেদ নানাবিধ আছে, সেখানে এরা সামিল হতে পারবেন তখন, যদি এই মানদণ্ডেই তাদের একজোট হওয়াটা হয় যে কোথাও গিয়ে অপারেট করেছে বিজেপি বা কিছু। দেখো এই ব্যাপারে তো কুণাল ঘোষই যা বলা বলেছেন, যে কুণালদা বলেছেন, আমি কুণাল ঘোষকে বলতে শুনেছি যে বিজেপি এই ঘোলা জলে যদি মাছ ধরতে চায় তার মধ্যে কোনো আমি অন্যায় দেখি না। কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এখান থেকে তো কে আগে প্রাণ করিবেক দানের মতো অবস্থা,
তাতে তো বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, দোষ তো আমাদেরই দিতে হবে যে আমরা আমাদের বিধায়ককে ধরে রাখতে পারিনি, বা আমাদের বিধায়করা এতটাই মানসিকভাবে দুর্বল, তাদের এমনই পরিস্থিতি যে তারা দুদণ্ড অপেক্ষা করতে পারছেন না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এতটাই, হ্যাঁ। তারা গর্তে ঢুকে পড়েছেন। তো এখানে তো বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, এ তো কুণাল ঘোষই বলেছে। একদম। তো ফলে কুণাল ঘোষ তো এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে দায়ী করেননি, তিনি দায়ী করছেন যে এই বিধায়কদেরই, যে তারা পারলেন না, তারা কে আগে প্রাণ করিবেক দানের মতো হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লেন। তোমার সেকেন্ড কোয়েশ্চেনটা তো আমি বলেইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম ভাবে বিজেপি বিরোধী একটা কঠোর অবস্থান নেন, তখন এদের কি অবস্থা? কারণ এরা তো যাবে না, যেতে পারবে না। তাহলে তখন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে তারা সামনে রাখবেন, সেইটা আমার দেখার আগ্রহ আছে। ফলে হচ্ছে যে প্রচুর নাটক বা যেটাই হোক না কেন, বাংলার রাজনীতিতে আগামী কয়েকদিন খুব ইম্পর্টেন্ট, গত এক মাস ধরেই চলছে, একের পর এক চলছে, এবং এমন কিছু নজিরবিহীন ঘটনা হচ্ছে যেগুলো আমরা অতীতে দেখিনি, বা এই পরিষদীয় রাজনীতিতেও এটা আজকে যেটা ঘটলো সেটা নজিরবিহীন। একটা কথা চুম্বকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে বিজেপির জন্য সবচেয়ে ভালো অবস্থা কি হতো, যে তৃণমূল তাদের এই যে ক্ষমতা কমে গেছে, লিমিটেড স্ট্রেংথ নিয়ে তৃণমূলের একটা উপস্থিতি রয়েছে। আজকে তৃণমূল হেরে যাওয়ার পরে বামেদের একটা উত্থান হচ্ছে, এবং কংগ্রেসও নর্থ বেঙ্গলে কিছুটা জায়গা নিচ্ছে। তার মানে অপোজিশন স্পেসে তারা ডিভাইডেড থাকবে, তাতে বিজেপির লাভ, যেটা আগে অতীতে বামেরা যে সুবিধা পেয়েছে, বা তৃণমূল একটা দীর্ঘ সময় ধরে 15 বছর ধরে যে সুবিধাটা পেয়েছে। এবং সেখানে যদি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূলের ওই যে ভোটটা ধরে রাখতে পারেন, এবং সিপিএম এর একটুখানি বাড়লো, আর কংগ্রেসের এটা নিয়ে তার অপোজিশন স্পেস ডিভাইডেড রইল। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এই কি সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতে পারবেন? যে সংখ্যালঘু ভোটটার জন্য আজকে তৃণমূল এই 80টা সিট পেয়েছে, 80টা সিট পেয়েছে। ওই সংখ্যালঘু ভোটটা নড়ে সরে গেলে ওই 80টা সিটে 8টাও থাকতো না, বা 0.8ও থাকবে না। তো কোয়েশ্চেন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তারা কি ওই ভোটটাকে ধরে রাখতে পারবেন? যদি না পারেন, তাহলে তো এই যে প্রসেসটা হলো, এটাতে আলটিমেটলি বাম এবং কংগ্রেস এরাই স্ট্রেনদেন হয়ে যাবে। কোথাও কি বিরোধী ভূমিকা এদের, কারণ সংখ্যালঘু ভোটাররা তো দেখবে যে এইটা একটা অ্যামেচার, একটা ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক একটা ব্লক। তো এইখানে না থেকে গিয়ে বরঞ্চ যারা সিরিয়াসলি আজকে বিজেপি বিরোধী রাজনীতি করবে সেখানে যাওয়াই ভালো। একদম, একেবারেই তাই না? একদম। এটা এখন দেখতে হবে যে কি সবে তো শুরু, আজকে একটা দিন নাটক তো চলতে থাকবে। এটা তো সেই 13 পার্বণ সিরিয়ালের মতো, একদম ঠিক আছে, নাকি শান্তি আর স্বাভিমান বলে দুটো সিরিয়াল হতো, বছরের পর বছর চলতেই থাকে, শেষ হয় না, চলছে শেষ হচ্ছে এপিসোডের পর এপিসোড। এইটা এখন দেখার এই কত এপিসোডের পালা, এটা পর্ব বা একদম এটা কত এপিসোডে গিয়ে শেষ হয় বা কোথায় গিয়ে শেষ হয় সেটা দেখতে হবে। তবে একটা বিষয়ে দর্শকরা আপনাদের আমরা বলতে পারি যে এই সংক্রান্ত যাবতীয় খবর আপনারা ভরসা রেখেছেন, দেখেছেন, দ্য ওয়াল সবার আগে ব্রেক করেছে, খবর আপনাদের সামনে তুলে নিয়েছে, বস্তুনিষ্ঠ খবর তুলে ধরেছে। আগামী দিনেও কিন্তু সেটা দ্য ওয়াল করে যাবে। আজ আপাতত এই পর্যন্তই। সব খবরের জন্য, প্রথম খবর সবকিছু দেখার জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।